নমস্কার, আপনারা দেখছেন উত্তরের দর্পণ। আমি রূপক। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। মামা দাদার বিরুদ্ধে গর্জে উঠলেন মৌসম বেনজির নূর। মালদার রাজনীতিতে শুরু জোর চর্চা। নির্বাচন শেষ হতেই শহরে অবৈধ নির্মাণ ভাঙা শুরু পুর নিগমের। লাগাতার অভিযান চলবে, জানালেন ডেপুটি মেয়র। প্রবল দাবদাহে ঝলসে যাচ্ছে চা বাগানের কাঁচা পাতা। চা শিল্পে আর্থিক মন্দার আশঙ্কা। এখন খবর বিস্তারে। নির্বাচনের আগে রাজনৈতিক দিক থেকে নিজের মামা ও দাদাকে কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর। সাংবাদিক সম্মেলনে মামা আবু হসেম খান চৌধুরী ও দাদা ঈশা খান চৌধুরীকে আক্রমণ করলেন তিনি। শনিবার মালদায় একটি সাংবাদিক বৈঠক করেন মৌসম। সেখানে সংবাদ মাধ্যমে তিনি বলেন, আবু হোসেম খান চৌধুরী এলাকায় কোনো কাজ করেননি। মালদার হয়ে সংসদে কোনো কথাও বলেনি তিনি। বিধায়ক নির্বাচিত হওয়ার পরও এলাকার মানুষের সাথে যোগাযোগ ছিল না ঈশার। তবে এই বিষয়কে গুরুত্ব না দিয়ে ঈশা খান চৌধুরী বলেন, একই ধরনের পচা গলা কথা তৃণমূল প্রার্থী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সবাই বলছেন। এখন মৌসম সেই ধরনের কথা বলছেন। আমি কি কাজ করেছি বা কি কাজ করিনি তা মানুষ ভালোভাবেই জানে। এলাকার মানুষ তার উত্তর দেবে। পরিষ্কার করে বলতে চাই যে ইন্ডিয়া জোট যেটা মমতা ব্যানার্জি তৈরি করেছে আরো পার্টির সাথে, কিন্তু বাংলায় মালদায় ইন্ডিয়া জোট মানে জোড়া ফুল। মালদায় ইন্ডিয়া জোট মানে তৃণমূল। মালদায় ইন্ডিয়া জোট মানে 3 নম্বর বাটন ফর শাহনওয়াজ, 3 নম্বর বাটন ফর প্রসূন। কারণ বিজেপিকে হারাবার জন্য মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস আর আমাদের 42 জন প্রার্থী। মানুষের আবেদন, আমার রিকোয়েস্ট, আবেদন যে আর কারুকে ভোট দিয়ে নষ্ট করবেন না আপনার ভোট। এখানে কংগ্রেসকে ভোট দিয়ে ভোট নষ্ট, কংগ্রেসকে ভোট দেওয়া এখানে মানে বিজেপিকে সাহায্য করা। আমরা চাই যে আমরা তৃণমূল কংগ্রেস এই রেকর্ড তৈরি করি। 1947 থেকে কখনো হয়নি যে মালদা থেকে 3 জন। এবং বিশেষ করে আমি এখানে একটা কথা বলতে চাই যে আমি যেহেতু একটা ফ্যামিলির লেগেসিকে বিলং করি, আমি বরকত সাহেবের ফ্যামিলিকে বিলং করি, এবং আমাকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আগেই বললাম, সুযোগ দিয়েছে যে মালদার কথা যেভাবে বরকত সাহেব তুলতেন, কাজ করতেন, আমাকেও সেই সুযোগ দিয়েছেন। কিন্তু আজকে আমাদের কংগ্রেসের যিনি প্রার্থী আছেন দক্ষিণ মালদা, বিশেষ করে আমি বলবো ঈশা খান চৌধুরী, উনিও বরকত সাহেবেরই কথা বলছেন। কিন্তু আজকে ওনার বিধানসভায় কি পারফরমেন্স ছিল ওটা দেখারও বিষয় আছে। উনি এলাকায় সময় দেননি, বিধানসভায় উনি কোনো আওয়াজ তোলেননি। ঠিক একইভাবে যিনি কংগ্রেসের সাংসদ জিতেছিলেন, ওনারও কি পারফরমেন্স ছিল পার্লামেন্টে হোক বা এলাকায় হোক, সেটাও আপনারা খুব ভালো করে জানেন। এগুলো কথা 2 মাস থেকে চলছে, যখন থেকে ইলেকশন স্টার্ট হয়েছে। এগুলো কথা পুরাতন হয়ে গেছে, পচা হয়ে গেছে, একই কথা রিপিট করছে। কোনো সময় প্রার্থী বলছে, কোনো সময় টিএমসি মুখ্যমন্ত্রী বলছে, মন্ত্রীরা বলছে, ওদের আর কিছু বলার নেই মনে হয়, একই রিপিট রেকর্ডিংয়ের মতন চলছে। আজকে হয়তো মৌসম নূর হয়তো একই কথা বলেছে। দেখুন, আমি খুব সহজ বলছি যে আমার কোনো টিএমসি নেতার সার্টিফিকেট দরকার নেই। আমি কত কাজ করেছে, আমি গঙ্গা ভাঙানোর কাজ করেছি কিনা, আমি অনেক 100 কিলোমিটার রাস্তা করেছি কিনা, আমি বাউন্ডারি ওয়াল করেছি কিনা, কোথায় কোন কাজ করেছি, সার্টিফিকেট দিবে আমার পাবলিক কোথাকার। আমি 2 জায়গার বিধায়ক ছিলাম, সুজাপুর এবং বৈষ্ণবনগর। ওখানে আপনারা যান, ওদের কাছে, পাবলিকের কাছে শুধু আপনারা একটু আমার ব্যবহার, আমার কাজ, আমার উন্নয়ন
ওদের কাছ থেকে আপনারা প্রমাণ লিখুন। আর্থিক অনটন উপেক্ষা করে মাধ্যমিক পরীক্ষায় মেয়েদের মধ্যে দার্জিলিং জেলায় সম্ভাব্য প্রথম স্থান অর্জন করেছে শিলিগুড়ি হাকিমপাড়ার বালিকা বিদ্যালয়ের ছাত্রী সৌমি জানা। তার প্রাপ্ত নম্বর 650। শিলিগুড়ি সংলগ্ন ফগদই বাড়ির বাসিন্দা সৌমি। বাবার অনুপস্থিতিতে তার মাই সংসার চালায়। অভাব অনটন কাটিয়ে মাধ্যমিকে জেলায় শীর্ষস্থান অর্জনের তালিকায় রয়েছে সৌমি। ভবিষ্যতে বিজ্ঞানী হতে চায় সে, কিন্তু এই পথে বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক অনটন। কি করে মেয়ের পড়াশোনা এগিয়ে নিয়ে যাবেন, এটাই এখন সৌমির মায়ের চিন্তার বিষয়। শনিবার সৌমির বাড়িতে গিয়ে তার এই সফলতার জন্য তাকে সম্বর্ধনা জানালেন জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাধ্যক্ষা মনীষা রায়। তার সাথে ছিলেন ডাবগ্রাম 2 অঞ্চল সভাপতি সহ অন্যান্যরা। সৌমির ফলাফলে খুশি সকলে। মানে কিছুটা নাম্বার বেশি আশা করেছিলাম। আচ্ছা, সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে। সেটা তো খুব ভালোই লাগছে, কিন্তু আশা করেছিলাম যে আরও রেজাল্ট ভালো হবে। পরবর্তী এটা তো হয়ে গেছে, কিন্তু পরবর্তীকালে হাই সেকেন্ডারিতে যেন আরও ভালো হয়, তার জন্য আমার যতটা সম্ভব আমি ছোট থেকে কি সুমি জানা মেধাবীর মধ্যে থাকে? হ্যাঁ, ও ছোটো থেকেই আমার ছেলে মেয়েকে সেভাবে কোনো শাসন কোনো কিছুই করতে হয় না। ওরা খুব বাধ্য, আর ওরা মানে পড়াশোনাটাকে খুব ভালোভাবে নেয়। বাজারের বেহাল দশার অভিযোগ তুলে ও একাধিক দাবি নিয়ে পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ দেখিয়ে সাংবাদিক বৈঠক করলেন কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি। অভিযোগ বারংবার পৌরসভাকে জানিয়েও কোনো রকম সমস্যার সমাধান হয়নি। ব্যবসায়ীদের অভিযোগ, বাজারের বেহাল অবস্থা রয়েছে। স্টল হস্তান্তরের ক্ষেত্রে টাকার পরিমাণ বেড়েছে যথেষ্ট। মাছ বাজারের বেহাল অবস্থা সহ সম্পূর্ণ বাজারের ভগ্নদশা। পাশাপাশি ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে 200 টাকা থেকে বাড়িয়ে দাঁড়িয়েছে 1200 টাকা। ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পৌরসভাকে 7 দিনের সময় বেঁধে দেওয়া হবে বলে জানানো হয়। এরপর সবকিছু সুরাহা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে ব্যবসায়ী সমিতি। পরবর্তীতে অনির্দিষ্টকালের জন্য কোচবিহার ভবানীগঞ্জ বাজার স্তব্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ব্যবসায়ী সমিতির সভাপতি মতিলাল জৈন। দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনাজ আলী রায়হানের সমর্থনে মালদায় জনসভা করলেন ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা অভিনেতা দেব। সভা মঞ্চ থেকে রাজনীতির জন্য দেশ ভাগ না করার বার্তা দেন তিনি। শনিবার মোথাবাড়ি পিডব্লিউডি মাঠে জনসভা করেন দেব। জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, রাজনীতির জন্য দেশ ভাগ করবেন না। অনেক কষ্ট করে আমাদের দেশ স্বাধীন হয়েছে। কাজের নিরিখে ভোট দিন। কোন দলকে ভোট দেবেন বলবো না। পশ্চিমবঙ্গে আমাদের সরকার কি করেছে আর কেন্দ্রে থাকা সরকার কি করেছে বিচার বিবেচনা করে ভোট দেবেন। এখানে হিন্দু মুসলমান পরে হবে, সবাই আমরা ভারতবাসী। অনেক কষ্টের মধ্যে আছে, একজনই বাঁচাতে পারে, সেটা হচ্ছে একটা দল। আমার একটা প্রশ্ন সবাইকে, সমস্ত নেতাদেরকে, মানুষকে নয়। আচ্ছা বলুন তো, এই দেশকে স্বাধীন করার জন্য কতগুলো হিন্দু মারা গেছেন, শহীদ হয়েছেন, কতগুলো মুসলিম শহীদ হয়েছেন? এই দেশটা প্রত্যেকটা মানুষ তাদের রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করিয়েছে বিদেশি থেকে, ব্রিটিশদের থেকে। আজকে প্লিজ রাজনীতির জন্য মানুষকে ভাগ করবেন না। অনেক কষ্ট করে আমাদের দেশটা স্বাধীন হয়েছে, 250 বছর গোলামি করে। সেই জায়গা থেকে 75 বছর সবে আমরা কমপ্লিট করলাম স্বাধীন হওয়ার, কিন্তু আবার কোথাও যেন আমরা গোলাম হয়ে যাচ্ছি কিছু নেতাদের জন্য। তারা ধর্মকে এগিয়ে রাখছে, তারা বোঝাচ্ছে কে হিন্দু কে মুসলিম। আপনারা শুনলে অবাক হবে যে স্কুলের বাচ্চারা, আপনারা তো স্কুল গেছেন অনেকেই, তাই না? মনে হয় সবাই স্কুলে গেছে। আচ্ছা বলতো, আমরা যখন ছোট ছিলাম কখনো ভেবেছিলাম পাশে যে ছেলেটা বসে আছে ওই হিন্দু না মুসলিম? কখনো ভেবেছেন আমরা ঈদে কেন আমরা অন্য বন্ধুকে ডাকবো? আমরা সবসময় ঈদে আমার বন্ধুর বাড়ি থেকে খেয়েছি, পুজোতে আমরা তার থেকে ডেকেছি। আজকের বাচ্চারা যারা 4th-এ পড়ে, 5th-এ পড়ে, 6th-এ পড়ে, তারা জানে কে হিন্দু কে মুসলিম। তাদের মাথার মধ্যে চলছে হিন্দু মানে হিন্দুর সঙ্গে বন্ধুত্ব করবে, মুসলিম মানে মুসলিমের সঙ্গে বন্ধুত্ব করবে। আমরা কোথায় যাচ্ছি? তাদেরকে হিন্দু মুসলিম জানার বয়স? শিলিগুড়ি পুর নিগমের 46 নম্বর ওয়ার্ডে দার্জিলিং মোড় সংলগ্ন হাতিডোবা এলাকায় এক ব্যক্তিকে খুনের ঘটনায় আরও 3 জনকে গ্রেপ্তার করল প্রধাননগর থানার পুলিশ।
প্রথমেই আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট গ্রেপ্তার হল 4 জন। জানা যায় গত মাসে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান ঘিরে প্রতিবেশীদের সাথে গন্ডগোলে জড়ায় হাতিডোবার এক পরিবার। বিয়ে বাড়িতে আসা বেশ কয়েকজনকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। তাদেরই মধ্যে একজনের মৃত্যু হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে একজনকে আগেই গ্রেপ্তার করেছিল। তাকে জিজ্ঞাসাবাদ করে আরো 3 জনকে গ্রেপ্তার করে প্রধাননগর থানার পুলিশ। গতকাল গোপন সূত্রে খবরের ভিত্তিতে কোচবিহারে যায় পুলিশ এবং সেখান থেকে এই 3 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলো বাবলু মুখিয়া, রমেশ মুখিয়া ও পবন মুখিয়া। পুরো ঘটনার তদন্তে নেমেছে প্রধাননগর থানার পুলিশ। ফের অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযানে নামল শিলিগুড়ি পুর নিগম। শনিবার পুর নিগমের 37 নম্বর ওয়ার্ডের সারদাপল্লীতে একটি আবাসনের গ্যারেজের অবৈধ অংশ ভেঙে দেওয়া হয়। অভিযোগ, ওই আবাসনের পার্কিং জোন বাণিজ্যিকভাবে ব্যবহার ও অবৈধভাবে দখলদারি নিয়ে আদালতে মামলা চলছিল। আদালতের নির্দেশে এদিন পুর নিগম অভিযান চালিয়ে অবৈধ অংশ ভেঙে দেয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। এই বিষয়ে শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, অবৈধ নির্মাণের বিরুদ্ধে লাগাতার পুর নিগম অভিযান করছে। বিগত 2 বছরে প্রায় 150টি অবৈধ নির্মাণ ভেঙেছে পুর নিগম। কখনো আদালতের নির্দেশে, কখনো বা টক টু মেয়রে অভিযোগ পেয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবৈধ নির্মাণ রুখতে পিছপা হচ্ছে না পুর নিগম। যারা আইন বিরোধী কাজ করবে তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 1 নম্বর তো আমি নোটিশ পাইনি, আমার ফ্ল্যাট আছে, আমি কোনো নোটিশ পাইনি, ভেঙে দেওয়া হলো। আর 2 নম্বর, সারা শিলিগুড়িতে যত ফ্ল্যাট আছে প্রত্যেকটা ফ্ল্যাটের নিচে কভার করা আছে। উচিত আমারটা যেহেতু ভেঙেছে সবগুলো ভেঙে দেওয়া উচিত, নিয়ম যেটা বলে। নোটিশ পাইনি আমি। রেগুলার বেসিসে আমাদের এই অভিযান চলে। যেখানে অবৈধ নির্মাণ হবে, এনক্রোচমেন্ট হবে, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, শহরে মানুষের বসবাসযোগ্য করে তোলা, এটা আমাদের মোটো। এটা আমাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন এটা করবার জন্য। আমরা সেটাই করছি। আবহাওয়ার খামখেয়ালিপনায় ঝলসে যাচ্ছে বাগানের কাঁচা চা পাতা। এর ফলে ব্যাপক প্রভাব পড়ছে উত্তরবঙ্গের চা শিল্পে। ক্ষতিগ্রস্ত হচ্ছে জলপাইগুড়ি সহ ডুয়ার্সের অসংখ্য ক্ষুদ্র চা চাষিরা। প্রতিকূল আবহাওয়া ও অতিরিক্ত গরমের জন্য গত কয়েকদিন ধরে কাঁচা চা পাতা সবুজ রং কালচে হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে চা শিল্পে অর্থনৈতিক মন্দার আশঙ্কা করছে চা চাষী সংগঠনের সদস্যরা। এপ্রিল মাসের শেষ সপ্তাহ ও মে মাসের শুরু থেকেই সাধারণত চা চাষের ক্ষেত্রে মূল্যবান ও গুরুত্বপূর্ণ সময় বলেই বিবেচনা করা হয়। এই সময়ই মূলত সেকেন্ড ফ্লাশ চা পাতা উৎপাদন হয়। এই সময়ের উৎপাদিত পাতা সবচেয়ে বেশি দামে বিক্রি করার সুযোগ পান চা চাষিরা। সারা বছরের মোট উৎপাদনের প্রায় 8 থেকে 10% চা পাতা উৎপাদন হয় মে মাসের মধ্যে। যদিও বর্তমানে শুষ্ক আবহাওয়া ও সূর্যের প্রখর তাপে নতুন পাতা গজানোর ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বলে জানান জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সংগঠনের সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে চা গাছকে রক্ষা করাই বড় কাজ হয়ে দাঁড়িয়েছে। প্রখর রোদের তাপে একদিকে যেমন চা পাতা ঝলসে যাচ্ছে, পাশাপাশি রেড স্পাইডার, 3 ফেজ ও গ্রিন ফ্লাই নামক শোষক পোকা চা গাছের নরম পাতাগুলোকে নষ্ট করছে। কৃত্রিমভাবে জলসেচ ও মূল্যবান কীটনাশক ব্যবহার করেও পোকা দমন করা যাচ্ছে না। বাগানে অনেক সমস্যা, এই যে রুদ্রে পাতাগুলো কেমন হয়ে যাচ্ছে, একদম পুড়ে যাচ্ছে, এটা প্রচুর ক্ষতি হবে। উত্তরবঙ্গে চা শিল্পে একটা ভয়াবহ পরিস্থিতি। বৃষ্টি প্রায় 7.5 মাস ধরে নেই। মাঝখানে কেবল 3 দিনের জন্য মার্চ মাসে কেবল জলপাইগুড়ি জেলাতে কিছুটা বৃষ্টি হয়েছিল, কিন্তু সেটা আশানুরূপ নয়। আর আজকে প্রায় মে মাস পড়ে গেল, ফার্স্ট ফ্লাশে প্রায় 35% পাতা নষ্ট হয়েছে। সেকেন্ড ফ্লাশেও কিন্তু পাতা মোটামুটি নষ্টের মুখে। রেড স্পাইডার মাইট, গ্রিন ফ্লাই, থ্রিপস, তারপরে হচ্ছে লুপার ক্যাটারপিলার একদম ফসলকে শেষ করে দিয়েছে। অর্থনৈতিকভাবে যদি বলা হয় প্রায় 12 থেকে 15 কোটি টাকা ক্ষতি আছে এই বছর এখনো অবধি। তো বৃষ্টি যদি এর মধ্যে না হয় তাহলে মনে হয় যে এই বছর চা বাগানগুলো চালানো খুব দুষ্কর হয়ে পড়বে এবং অনেক চা বাগান বন্ধ হওয়ার আশঙ্কাতেও আছি আমরা।
ব্যবসার জন্য সামগ্রী অর্ডার করে প্রতারণার শিকার হলেন শিলিগুড়ির এক ব্যবসায়ী। খোয়া গেল 10 লক্ষের বেশি টাকা। ঘটনায় রাজস্থানের জয়পুর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ভক্তিনগর থানার পুলিশ। ধৃতকে ট্রানজিট রিমান্ডে আনা হলো শিলিগুড়িতে। ধৃত ব্যক্তির নাম সৌরভ দোয়ারকা, বাড়ি জয়পুর। জানা যায় তন্ময় খেমকা নামে শিলিগুড়ির এক ব্যবসায়ী কপার প্লেট কেনার জন্য অভিযুক্তকে 10,59,000 টাকা পাঠিয়েছিল, কিন্তু অভিযুক্ত টাকা নিয়ে সামগ্রী দেয় না। পরবর্তীতে ফেব্রুয়ারি মাসের 11 তারিখে ওই ব্যবসায়ী ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে রাজস্থানে যায় ভক্তিনগর থানার পুলিশের একটি টিম এবং অভিযুক্ত সৌরভ দোয়ারকাকে গ্রেপ্তার করা হয়। তাকে ট্রানজিট রিমান্ডে শিলিগুড়িতে নিয়ে আসা হয়। শনিবার তাকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত করছে পুলিশ। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেল হাসপাতালে ভর্তি রোগীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যে 7টার পর হাসপাতালের 3য় তলায় জানালার পাশে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। তারপর তারা নিরাপত্তা কর্মীদের খবর দেয়। পরে হাসপাতালের কর্মীরাই আগুন নিভিয়ে দেয়। এই ঘটনায় এমএসভিপি ডাক্তার কল্যাণ খান জানিয়েছেন, কেউ ধূমপান করে জানালা দিয়ে বিড়ি কিংবা সিগারেট ফেলেছে এবং জানলায় আটকে ছিল কাপড়ের টুকরো। তা থেকেই আগুন লাগে বলে তাদের প্রাথমিক অনুমান। তবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে রোগীরা। দূরপাল্লার বাসে চানাচুরের বস্তার আড়ালে পাচার হচ্ছিল অবৈধ বিদেশি মদ। ফাঁসি দেওয়ার ঘোষপুকুর এলাকায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে মদ উদ্ধার করল ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুরে অভিযান চালায় পুলিশ। এরপর সেখানে একটি দূরপাল্লার বাস আটক করে বাসের ছাদে চানাচুরের বস্তার ভেতরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণ অবৈধ মদ। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। শেষ করবার আগে খবরের শিরোনাম আরও একবার। মামা দাদার বিরুদ্ধে গর্জে উঠলেন মৌসম বেনজির নূর। মালদার রাজনীতিতে শুরু জোর চর্চা। নির্বাচন শেষ হতেই শহরে অবৈধ নির্মাণ ভাঙা শুরু পুর নিগমের। লাগাতার অভিযান চলবে, জানালেন ডেপুটি মেয়র। প্রবল দাবদাহে ঝলসে যাচ্ছে চা বাগানের কাঁচা পাতা। চা শিল্পে আর্থিক মন্দার আশঙ্কা। এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন উত্তরের দর্পণ, উত্তরের প্রাণের স্পন্দন।